সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে রসায়ন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা রসায়ন দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আলোচনায় আমি আছি মোহাম্মদ আব্দুল বারী, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, কুষ্টিয়া সরকারি কলেজ। আজকে মূলত রসায়ন দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় নিয়েই আমরা আলোচনা করব। আসো আমরা দেখে নিই আজকে পাঠ পরিচিতি। আজকে রসায়ন দ্বিতীয় পত্র, অধ্যায়ের নাম হচ্ছে অর্থনৈতিক রসায়ন। আলোচনার পাঠ শিরোনাম বাংলাদেশের জ্বালানি শিল্প। বাংলাদেশের জ্বালানি শিল্প, তোমরা জানো যে আসলে বাংলাদেশের জ্বালানি শিল্প বলতে যেটা বোঝায় গ্যাস এবং কয়লা। বাংলাদেশে যেহেতু পেট্রোলিয়ামের খনি নাই, এই জন্যে জ্বালানি শিল্প হিসেবে মূলত দুইটা, সেটা হচ্ছে গ্যাস এবং কয়লা। এই যে এখানে প্রথমে আমরা দেখে নিই, বাংলাদেশের অ্যাকচুয়ালি প্রধান খনিজ সম্পদ হচ্ছে গ্যাস। এখন বাংলাদেশে কতগুলো গ্যাস খনি আছে, সবগুলো গ্যাস খনি কিন্তু একবারে আবিষ্কার করা সম্ভব নয়। তো বাংলাদেশে যে গ্যাস খনিগুলো আছে, এই পর্যন্ত যে গ্যাস খনিগুলো আবিষ্কৃত হয়েছে, তোমাদের বই অনুযায়ী এর সংখ্যা হচ্ছে মোট 27টা, কিন্তু বাস্তবে 29টা। তো বাংলাদেশের গ্যাস খনিগুলো আসলে কোথায় পাওয়া যায়? তো বাংলাদেশের এই গ্যাস খনিগুলোকে অনুসন্ধান করার জন্যে টোটাল বাংলাদেশের এই মানচিত্র বা অঞ্চলকে 13টা ব্লকে ভাগ করা হয়েছে। তেল গ্যাস অনুসন্ধানের উপরে ভিত্তি করে এটাকে 23টা ব্লকে ভাগ করা হয়েছে। এর মধ্যে আমাদের যে অঞ্চল, এই অঞ্চলটা পড়ছে কিন্তু 4 নাম্বার ব্লকে। তবে বলে রাখি, খুলনা সাতক্ষীরা থেকে শুরু করে টোটাল খুলনা বিভাগে বর্তমানে কোনো খনি পাওয়া যায়নি, গ্যাসের খনি পাওয়া যায়নি। রাজশাহী বিভাগেও কোনো খনি পাওয়া যায়নি, রংপুর বিভাগেও কোনো খনি পাওয়া যায়নি। এখানে একটু বলে নিই, অতি সম্প্রতি রাজশাহী বিভাগের পাবনা মূলত এই যে এই জায়গায়, এই পাবনাতে মূলত গ্যাসের খনি পাওয়া গেছে, এবং পাবনার সাথিয়া উপজেলায় সেটি বাংলাদেশের 28তম গ্যাস খনি বলা যায়, এবং ওখানে পাবনা জেলাতে পাওয়া গেছে। আর বাংলাদেশের গ্যাস খনিগুলো মূলত এই সিলেট এবং চিটাগাং ভিত্তিক। সিলেটে সবচেয়ে বেশি, সিলেট, তারপরে এইদিকে ঢাকার কাছাকাছি যেটা আছে ব্রাহ্মণবাড়িয়াতে, চিটাগাংয়ে, এবং কিছু গ্যাস খনি এই সমুদ্রের মধ্যেও পাওয়া গেছে। হ্যাঁ, সেই হিসেবে দেখা যায় যে বেশিরভাগ গ্যাস খনি এই যে পদ্মা যমুনার ওই পারে, এই এলাকাটুকুতেই মূলত গ্যাস খনিগুলোকে পাওয়া গেছে। তো এখানে এই 23টা ব্লকে ভাগ করা হয়েছে, তার মধ্যে বেশিরভাগ ব্লকেই গ্যাস খনি পাওয়া যায়নি, গ্যাস বা কয়লা পাওয়া যায়নি, কিন্তু অন্যান্যগুলোতে গ্যাস এবং কয়লা, বিশেষ করে সিলেট বিভাগে এবং চিটাগাং বিভাগে সবচাইতে বেশি গ্যাস খনি পাওয়া গেছে। এবার আসো আমরা দেখে নিই যে আজকে আমরা যেহেতু এইগুলো নিয়ে আলোচনা করব, তাহলে এখানে আলোচনার বিষয়বস্তু কি? প্রাকৃতিক গ্যাসের উপাদান, প্রাকৃতিক গ্যাস কাকে বলে, প্রাকৃতিক গ্যাসের উপাদান, বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার, খনিজ কয়লার মান শ্রেণী বিভাগ, কয়লার ব্যবহার, কয়লার থেকে মিথানল গ্যাস সংশ্লেষণ, কয়লা গ্যাস তরলীকরণের মাধ্যমে পেট্রোলিয়াম সংশ্লেষণ, আর মেনলি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই যে এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, গ্যাস ফিল্ডে আমরা মনে হয় মাটি থেকে গ্যাস তুলে সরাসরি গ্রাহক পর্যায়ে বা ইন্ডাস্ট্রিগুলোতে দেওয়া হয়। আসলে বিষয়টা সেরকম না। গ্যাস ফিল্ড থেকে গ্যাস তোলার পর ওই গ্যাসটাকে
তোমার পরিশোধন করতে হয়, কারণ ওই গ্যাসের মধ্যে জলীয় বাষ্প থাকতে পারে, হাইড্রোজেন সালফাইড থাকতে পারে, HCl থাকতে পারে, যেগুলো গ্যাসের পাইপলাইনের ক্ষতি করে এবং যিনি গ্যাস ব্যবহার করছেন তার ক্ষতি হতে পারে। কিরকম? গ্যাসের মধ্যে যদি হাইড্রোজেন সালফাইড থাকে তাহলে ওই গ্যাসটা হবে গন্ধ, ডিম পচা গন্ধ। আবার ওইটা থাকার কারণে যেটা হবে, গৃহিণীরা রান্না করার সময় চোখ দিয়ে পানি পড়বে, ঝাঁজ তৈরি হবে। আবার গ্যাসের মধ্যে যদি জলীয় বাষ্প থাকে তাহলে অত্যন্ত প্রেসারে গ্যাসের পাইপ লাইনে বরফ জমে যাবে, ফলে গ্যাসের পাইপ লাইনে বিস্ফোরণ হতে পারে। এই জন্যেই প্রাকৃতিক গ্যাসকে মূলত আগে পরিশোধন করা হয়, তারপরেই মূলত এটাকে পাইপ লাইনে দেওয়া হয়। এবং এখানে আরেকটা কথা বলি, গ্যাস যেন লিকেজ হয়েছে এইটা বোঝার জন্য গ্যাসের মধ্যে এক ধরনের দুর্গন্ধযুক্ত গ্যাস যোগ করা হয়, যেটা গ্যাস ফিল্ডে এইভাবে করা হয়, সেটা হচ্ছে মাস্টার্ড গ্যাস। এবং তার মাধ্যমে আমরা বুঝতে পারি যে বাড়িতে আমরা সিলিন্ডার বা ওই যে গ্যাসই ব্যবহার করি, ওই গ্যাসটা ঘরের মধ্যে মানে পাইপ লাইন লিকেজ হয়েছে কিনা, বেরোচ্ছে কিনা, সেটা কিন্তু আমরা ওই গ্যাসের গন্ধ থেকে বুঝতে পারি। এক্সট্রাভাবে ওই গ্যাসটা মাস্টার্ড গ্যাস, ওই গ্যাসটাকে এর মধ্যে সংযুক্ত করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসো আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র। বাংলাদেশে তোমাদের বই অনুযায়ী বাংলাদেশে এই পর্যন্ত 17টা গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে এবং সর্বপ্রথম 1955 সালে বাংলাদেশে গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়, 55 সালে। তারপরে এই পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী 2000 এখানে সম্ভবত 14 সাল পর্যন্ত তথ্য মনে হয় দেওয়া আছে। এই অনুযায়ী বাংলাদেশের গ্যাস খনির সংখ্যা মূলত 27টা। এখানে টোটালি যতগুলো গ্যাস ক্ষেত্র সব নাম দেওয়া আছে: সীতাকুণ্ড 1, সীতাকুণ্ড 2, সীতাকুণ্ড 3, সীতাকুণ্ড 4, পাথরিয়া 1, পাথরিয়া 2, পাথরিয়া 3, পাথরিয়া 4। এইভাবে বাংলাদেশের যতগুলো গ্যাস ক্ষেত্র, সেই গ্যাস ক্ষেত্রগুলোর এখানে নাম দেওয়া আছে। সিলেট 1, 2, তারপরে লালমাই 1, হ্যাঁ, ছাতক, তারপরে এইভাবে এখানে বিভিন্ন জায়গায় যে সমস্ত গ্যাস খনিগুলো আছে তার একটা লিস্ট এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো আমরা প্রাকৃতিক গ্যাস সম্পর্কে একটা সাধারণ ধারণা নিলাম। এবার আসো দেখে নিই যে প্রাকৃতিক গ্যাসটা কি বা কিভাবে তৈরি হয়। ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন গভীরতায় শিলা স্তরের মধ্যে সঞ্চিত পেট্রোলিয়াম খনিজ তেলের অপরিভাগে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন গ্যাস সঞ্চিত থাকে। এই গ্যাস মিশ্রণকেই বলা হয়ে থাকে প্রাকৃতিক গ্যাস। তাহলে দেখা যাচ্ছে যে ভূপৃষ্ঠের নিচে বিভিন্ন গভীরতায় বলতে এখানে 1000 থেকে 1500 ফিট গভীরতায় শিলা স্তরের মধ্যে, ওই শিলা স্তরের মধ্যে সঞ্চিত যে পেট্রোলিয়াম খনিজ তেল, ওই তেলের উপরিভাগে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এই সমস্ত গ্যাসগুলো সঞ্চিত থাকে। একেই প্রাকৃতিক গ্যাস বলে। তবে সবসময় যে তেল থাকবে তা কিন্তু হয় না। তেল বাদেও শুধুমাত্র গ্যাসও ওই শিলা স্তরের মধ্যে সঞ্চিত থাকে। তো দেখা যায় এই প্রাকৃতিক গ্যাসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা শুষ্ক প্রাকৃতিক গ্যাস আর একটা আর্দ্র প্রাকৃতিক গ্যাস। শুষ্ক প্রাকৃতিক গ্যাস মানে যে এই গ্যাসের মধ্যে অপদ্রব্য কম থাকে। কোন অপদ্রব্য? যেমন এই যে বিউটেনের চাইতে বড় বড় যে সমস্ত হাইড্রোকার্বন, যেমন পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, এই সমস্ত তরল যে তেল, এইগুলো মিশ্রিত থাকে না। এদেরকেই আমরা মূলত বলে থাকি শুষ্ক প্রাকৃতিক গ্যাস। এখানে শুষ্ক প্রাকৃতিক গ্যাসে মেইনলি মিথেন বেশি থাকে, ম্যাক্সিমাম মিথেন থাকে। আর এই গ্যাসে তরল পেট্রোলিয়াম এরা সাধারণত মিশ্রিত থাকে না। এখানে না হবে, এখানে তরল মিশ্রিত থাকে না। এই ধরনের গ্যাসকেই মূলত বলা হয়ে থাকে শুষ্ক প্রাকৃতিক গ্যাস। আর আর্দ্র প্রাকৃতিক গ্যাসে জাস্ট এর উল্টা, যেখানে তরল পেট্রোলিয়াম বলতে ওই যে তোমার পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন এইগুলো মিশ্রিত থাকে।
এবং এই ধরনের প্রাকৃতিক গ্যাসকে বলা হয়ে থাকে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। তো বাংলাদেশে ম্যাক্সিমাম মানে প্রাকৃতিক গ্যাসগুলোই শুষ্ক প্রাকৃতিক গ্যাস। তবে একটা প্রাকৃতিক গ্যাসের সাথে এইভাবে পেট্রোলিয়াম মিশ্রিত অবস্থায় পাওয়া গেছে, সেটা হচ্ছে রশিদপুর। বাংলাদেশের সিলেট জেলার রশিদপুর যেটা গ্যাস ক্ষেত্র, সেই তার সাথে গ্যাসের সাথে কিছুটা পেট্রোলিয়াম মিক্সড অবস্থায় মূলত পাওয়া গেছে, ফলে সেটি হচ্ছে আর্দ্র প্রাকৃতিক গ্যাস। এবার আসো আমরা দেখে নিই প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলো কি কি। সাধারণত বিভিন্ন দেশে বা আমাদের দেশে যে প্রাকৃতিক গ্যাসগুলো, এর প্রাকৃতিক গ্যাসের মধ্যে যেটা শুষ্ক প্রাকৃতিক গ্যাস, এটাকে রিফাইন করার খুব বেশি প্রয়োজন হয় না, খুব অল্প রিফাইন করেই আমরা গ্যাস পাইপ লাইনে এটাকে সরবরাহ করতে পারি। তো এখানে সারা পৃথিবীতে যে প্রাকৃতিক শুষ্ক গ্যাস পাওয়া যায়, তাদের যে সংযুক্তি সেটা এরকম: মিথেন থাকে 93 থেকে 99%, ইথেন থাকে 0.1 থেকে 4%, প্রোপেন 0.1 থেকে 1%, তারপরে বিউটেন 0.1 থেকে 1%, নাইট্রোজেন থাকে অনেক সময় 0.02 থেকে 0.99, কিছুটা কার্বন ডাইঅক্সাইড থাকে 0.05 থেকে 0.9। এছাড়াও এর মধ্যে খুব সামান্য পরিমাণ পেন্টেন, হেক্সেন, হেপটেন, সালফার ডাইঅক্সাইড, হিলিয়াম, কার্বন মনোঅক্সাইড, তারপরে এগুলো সামান্য পরিমাণ উপস্থিত থাকে। আর একটা বলা হয়নি, জলীয় বাষ্প, এগুলো উপস্থিত থাকে। এই জন্যে গ্যাস খনি থেকে যে গ্যাস আহরণ করা হয়, সেই গ্যাসটাকে রিফাইন করে গ্যাসের পাইপ লাইনে সংযুক্ত করা হয়ে থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে প্রাকৃতিক গ্যাসের মূলত উপাদান। এবার আসো আমরা দেখে নিই যে এই প্রাকৃতিক গ্যাসের, বাংলাদেশের প্রাকৃতিক গ্যাস ক্ষেত্রগুলা এগুলো কয়টা, এ সম্পর্কে সাধারণ কিছু তথ্য। যেমন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র এই পর্যন্ত আবিষ্কার হয়েছে 27টা। সর্বশেষ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র হচ্ছে শাহবাজপুর, এটা ভোলায় অবস্থিত। হ্যাঁ, শাহবাজপুর গ্যাস ক্ষেত্র, এটা ভোলায় অবস্থিত। গ্যাস ব্লকের সংখ্যা 23টা। বাংলাদেশে পাইপ লাইনের মাধ্যমে যারা এই প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে, এদের প্রতিষ্ঠান, এইরকম প্রতিষ্ঠান হচ্ছে 3টা। একটা হচ্ছে তিতাস মূলত ঢাকা অঞ্চলে গ্যাস মূলত সরবরাহ করে। বাখরাবাদ, এটা মূলত ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ এবং ঢাকা অঞ্চলেও সরবরাহ করে। কর্ণফুলী, এটা মূলত সিলেট অঞ্চলে এই কোম্পানি তোমার গ্যাস সরবরাহ করে। জালালাবাদ, এটা সিলেট ছাতক সিমেন্ট ফ্যাক্টরি বা সুনামগঞ্জের, তারপরে তোমার শ্রীমঙ্গলে এই জালালাবাদ। সুন্দরবন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, এটা খুলনায় এখনো গ্যাস বিতরণ হয়নি, সবেমাত্র পাইপ লাইন স্থাপন করা হয়েছে। এবং ভোলায় যে গ্যাস পাওয়া গেছে, সেই গ্যাসটাই সুন্দরবন এলাকায় যে মানে খুলনা এলাকায় যে শহরে এবং ওখানে যে বিদ্যুৎ কেন্দ্র আছে, গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্রে ওই গ্যাস সরবরাহ করা হবে। পশ্চিমাঞ্চল গ্যাস ট্রান্সমিশন, এইটা হচ্ছে মূলত বগুড়া এবং পাবনাতে এই কোম্পানির মাধ্যমে গ্যাস সরবরাহ করা হয়েছে। এইভাবে এই সমস্ত কোম্পানিগুলো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করছে। এবার আসো বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি। আমরা যদি এই লেখচিত্রের মাধ্যমে, যদি সার্কেল এর মাধ্যমে যদি আমরা দেখে নিই, তাহলে দেখবো সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিদ্যুতে প্রায় 40% গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দ্বিতীয় স্থানে যেটা আছে সেটা হচ্ছে যে এই শিল্পতে 16.51%। এই যে শিল্পতে 16.51%। তারপরে যেটা পাওয়া যায় সেটি হচ্ছে মূলত ইয়েতে তোমার ক্যাপটিভ পাওয়ার মানে কি, এটা বিভিন্ন কারখানায় বিদ্যুৎ চলে গেলে, ছোট ছোট বিদ্যুৎ
এর জন্য এই ক্যাপটিভ পাওয়ার ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যাপটিভ পাওয়ারের মাধ্যমে তারা নিজস্ব গ্যাস থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে, এবং এই ক্ষেত্রে এক ধরনের ফুয়েল সেল বলতে পারো, এক ধরনের ফুয়েল সেলের মাধ্যমে এরা গ্যাস থেকে সরাসরি বিদ্যুৎ তৈরি করে। তারপরে আছে গৃহস্থলী, তারপরে সিএনজি। তাহলে গৃহস্থলী বাড়িতে, সিএনজি, হ্যাঁ, গ্যাসটাকে উচ্চ চাপে তরলে পরিণত করে গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এরপরে বিভিন্ন বাণিজ্যিক, এই চা বাগানে, এই বিভিন্ন সার কারখানা, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা জানি যে ইউরিয়া সার তৈরি করতে মিথেন গ্যাস লাগে, ইউরিয়া সার তৈরি করতে লাগে। এবং এছাড়াও কিছু বাণিজ্যিক প্রতিষ্ঠানে, মূলত বাণিজ্যিক প্রতিষ্ঠানে, তারপরে চা বাগানে এই গ্যাসগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে এই সমস্ত বিষয়ে পারপাসে আমাদের প্রাকৃতিক গ্যাসটা মূলত ব্যবহার করা হয়ে থাকে। এবার আমরা দেখে নিই যে অ্যাকচুয়ালি এক নজরে বর্ণনামূলকভাবে যে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কি। প্রথমে আমরা বলেছি বিদ্যুৎ উৎপাদন। বিদ্যুৎ উৎপাদনে 39 থেকে 40% গ্যাস মূলত ব্যবহার করা হয়। এখানে 39 লেখা আছে। 39 থেকে 40% গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হয়। শিল্পক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে 17% মতো ব্যবহার করা হয়। সার কারখানায় বাড়ছে, এটা 10% মতো। রান্নার কাজে মানে গৃহস্থলীতে সিএনজি, এটা আর একটাও আছে, সেটা হচ্ছে এলএনজি। এটা দেওয়া হয়নি, এলএনজি বর্তমানে, এটা অবশ্য বাংলাদেশে বিদেশ থেকে আমদানি করছে। আর একটা হচ্ছে চা, যেটা এর মধ্যে একসাথে দিয়ে দিয়েছে শিল্পর ক্ষেত্রে। তো চা শিল্পেও কিন্তু প্রচুর পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়। বর্তমানে গার্মেন্টসে ডাইং এবং নিটিং, ওখানেও কিন্তু গ্যাস ব্যবহার করা হয় থাকে। তাহলে বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস সবচাইতে বেশি ব্যবহার করা হয় বিদ্যুৎ উৎপাদনে। তারপরে বিভিন্ন শিল্প কারখানার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিল্পে, চা শিল্পে, তারপরে তোমার এই শিল্প কারখানার মধ্যে গার্মেন্টস শিল্পেও সাধারণত এই গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এছাড়াও এই প্রাকৃতিক গ্যাস থেকে মূলত মিথানল তৈরি করা হয়, প্রাকৃতিক গ্যাস থেকে মূলত ইউরিয়া তৈরি করা হয়। হ্যাঁ, এরকম কিছু অংশ আছে, এবং প্রাকৃতিক গ্যাস থেকে আরো অন্যান্য অনেক কাজেই মূলত প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এই যে এখানে একটা গ্রাফ দেখাইছি, উদ্দেশ্য যে বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের ব্যবহার কিভাবে বাড়ছে। 1955 সালে যখন প্রথম আবিষ্কৃত হয় তখন গ্যাসের চাহিদা ছিল এরকম, এবং দেখো আস্তে 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 বাড়ছে, এবং আজকে 2020 সালে এসে এর চাহিদা কি পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এবং এইভাবে যদি চাহিদা বাড়তে পারে, মানে বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ সরকারের পক্ষে এটা গ্যাস সরবরাহ করা সম্ভব হবে না। কিন্তু বাংলাদেশে মিডল ইস্ট বা অন্য দেশের মতো, রাশিয়া বা অন্যান্য দেশের মতো অত বেশি গ্যাস খনি নাই। এই জন্য বাংলাদেশের যে গ্যাসের চাহিদা, এই চাহিদাটার তুলনায় সরবরাহ কিন্তু খুবই অপ্রতুল। এই জন্যে একই দেশে বসবাস করেও দেশের কিছু মানুষ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পাচ্ছে, আর কিছু মানুষ কিন্তু পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পাচ্ছে না। তো এইভাবে দেখা যায় যে বাংলাদেশে গ্যাসের চাহিদা অত্যন্ত বেশি। এইবার আসো খনিজ কয়লা। খনিজ কয়লা, এই যে এখানে দেখতে পাচ্ছ যে আসলে কয়লা যে শিল্প, যেটা খনিতে পাওয়া যায়, এবং এটা মাটির নিচে থাকে, মাটির নিচে, এবং মাটির নিচে এটাকে খনন করে, উন্মুক্ত খনন করে অথবা সুড়ঙ্গ খননের মাধ্যমে খনিজ কয়লা আহরণ করা হয়। এবং এই কয়লাগুলোকে আর একটা নাম আছে পাথুরে কয়লা, এটা খুব শক্ত পাথুরে কয়লা। এবং এই কয়লাগুলো বিভিন্ন শ্রেণীর হয়, কোনোটার মান অনেক ভালো, কোনোটার মান অনেক খারাপ। তো বাংলাদেশে এই পর্যন্ত অনেকগুলো কয়লা খনি আবিষ্কৃত হয়েছে, এবং বাংলাদেশের কয়লা খনিগুলো মূলত বেশিরভাগই উত্তর অঞ্চলে বলতে দিনাজপুর, তারপরে তোমার রংপুর, হ্যাঁ, বগুড়া, যেমন অলরেডি 2টা খনি থেকে কয়লা উত্তোলন করা সম্ভব হয়েছে। একটা হচ্ছে বড় পুকুরিয়া, আর একটা হচ্ছে ফুলবাড়ি। এই 2টা তোমার কয়লা ক্ষেত্র থেকে কয়লা উৎপাদন বা উত্তোলন করা সম্ভব হয়েছে। খনিজ কয়লাটা কি? খনিজ কয়লা
কিভাবে আসলে তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রাকৃতিক কারণে গাছপালা ভূগর্ভে মাটির নিচে চাপা পড়ে। সুদীর্ঘকাল যাবৎ অধিক চাপ ও তাপের প্রভাবে ওই চাপা পড়া গাছপালার মধ্যে ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে। তখন স্তরীভূত ও কঠিন পদার্থ রূপে পরিণত এ দহনযোগ্য জীবাশ্মকে কয়লা বলে। তাহলে দেখা যাচ্ছে যে প্রাকৃতিক কারণে অনেক হাজার হাজার বছর আগে বিভিন্ন গাছপালা মরে সেই গাছপালা ভূগর্ভে বা মাটির নিচে চাপা পড়ে মাটির নিচে অত্যাধিক চাপ এবং তাপের প্রভাবে ওই চাপা পড়া গাছপালাগুলোর ভৌত এবং রাসায়নিক পরিবর্তন ঘটে এবং সেগুলো জীবাশ্মতে পরিণত হয়। হ্যাঁ, এবং এই জীবাশ্মগুলোকেই মূলত বলা হয়ে থাকে কয়লা। তো সাধারণত ভূগর্ভে যখন এই চাপা পড়া উদ্ভিদ কয়লায় রূপান্তরিত হয় তখন এর প্রাথমিক রূপ হচ্ছে পিট কয়লা। প্রথমে তৈরি হয় পিট কয়লা, তারপরে এরপর ধারাবাহিক রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এটা লিগনাইট কয়লায় পরিণত হয়। তারপরে আরো বেশ কিছুদিন পর এটা বিটুমিনাস কয়লায় পরিণত হয় এবং সর্বশেষ এটা অ্যান্থ্রাসাইট কয়লায় পরিণত হয়। এখন কতদিনে এই পিট কয়লাগুলো লিগনাইট বা বিটুমিনাস বা অ্যান্থ্রাসাইট কয়লায় পরিণত হবে সেটা বলা সম্ভব নয়। সেটা ওই ভূপৃষ্ঠের প্রকৃতি, চাপ এবং তাপমাত্রার উপরে নির্ভর করে। এটা শত শত বছর পর্যন্ত লেগে যায়। তো এখানে দেখো বিক্রিয়ার মাধ্যমে দেখানো হয়েছে প্রথমে পিট কয়লা। এই পিট কয়লা তোমার উদ্ভিদ বা গাছপালা মাটির নিচে চাপা পড়ে প্রথমে এটা ভৌত এবং রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে যে জীবাশ্মে পরিণত হয় সেটিকে আমরা বলে থাকি পিট কয়লা। তো এই পিট কয়লাকে যদি আবার মাটির নিচে দীর্ঘদিন চাপ এবং তাপের প্রভাবে থাকে এটা লিগনাইট কয়লায় পরিণত হয়। এই লিগনাইট কয়লা আবার যদি চাপ এবং দ্বিগুণ তাপ, এখানে এই ত্রিভুজ চিহ্ন মানে হচ্ছে তাপ, তাহলে এটা বিটুমিনাস কয়লায় পরিণত হয়। পরবর্তীতে এই বিটুমিনাস কয়লার উপরে আবার যদি অত্যাধিক চাপ এবং আরো বেশি তাপ এখানে থাকে তাহলে এটা অ্যান্থ্রাসাইট কয়লায় পরিণত হয়। এবং এখান থেকে বুঝতে পারছো তোমরা অ্যান্থ্রাসাইট কয়লা যেটা সেটা সবচেয়ে ভালো মানের কয়লা। অ্যান্থ্রাসাইট কয়লা যেটা এখান থেকে প্রচুর পরিমাণে দহন তাপ পাওয়া যায়, এটা সবচেয়ে ভালো মানের। এখন তোমাকে যদি বলে খনিজ কয়লা কি বা খনিজ কয়লা কিভাবে সৃষ্টি হয় তাহলে এই প্রশ্নের উত্তর আমরা এইভাবে দিতে পারি, তবে 2 মার্কের বা 3 মার্কের প্রশ্ন হিসেবে এটা আসতে পারে। এরপরে আসো আমরা দেখে নিই যে কয়লার মান। আমরা একটা কয়লা আমরা উত্তোলন করলাম, সেই কয়লার মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, আমরা কি দ্বারা যাচাই বাছাই করব যে এটা কত ভালো মান সম্পন্ন কয়লা। এটা নির্ণয় করার জন্য যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে প্রথমেই যেটা আমরা করে থাকি সেটা হচ্ছে যে ওই কয়লার মধ্যে জলীয় বাষ্পের ভাগ কেমন আছে। জলীয় বাষ্প, কয়লায় যদি জলীয় বাষ্প ভাগের পরিমাণ যত কম হবে ওই কয়লাটা তত উন্নত মানের হবে। তাহলে কয়লা টেস্ট করে কয়লায় যদি জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে ওই কয়লা তত বেশি উন্নত মানের হবে। কয়লায় মুক্ত জলীয় ভাগ যেটা সেটা সর্বোচ্চ 3 থেকে 5% হতে পারে। যদি এর থেকে বেশি পরিমাণে হয় জলীয় বাষ্পের ভাগ তাহলে বুঝতে হবে যে এটি ভালো মানের কয়লা নয়, এটি ভালো মানের কয়লা নয়। তাহলে 1 নাম্বার হচ্ছে জলীয় বাষ্প বা পানি, এটা যত বেশি থাকবে ওই কয়লাটা তত তোমার ভালো মানের নয়। 2 হচ্ছে ছাই। অনেক সময় দেখা যায় কয়লার মধ্যে ছাই থাকে, তো 5%-এর এই ছাইও তাই। কয়লায় ছাই যত বেশি থাকবে ওই কয়লাটা তত নিম্নমানের এবং ছাই সর্বোচ্চ 5% থাকতে পারে, এর বেশি থাকা উচিত নয়। তো ভালো কয়লায় 5%-এর বেশি ছাই এটা সাধারণত থাকা উচিত নয়। 2 নাম্বার হচ্ছে উদ্বায়ী উপাদান। অনেক সময় কয়লার মধ্যে বিভিন্ন ধরনের উদ্বায়ী তোমার থাকে, হাইড্রোকার্বন থাকে, যেগুলো তাপ দিলেই ঊর্ধ্বপাতিত হয়। তো এইটার পরিমাণটাও যত কম থাকবে ওই কয়লা তত ভালো হবে। তো দেখা যায় উচ্চমানের কয়লাতে উদ্বায়ী উপাদানের শতকরা পরিমাণ খুবই কম থাকে, নগণ্য, নাই বললেই চলে।
আর যেটা নিম্নমানের কয়লার মধ্যে এই উদ্বায়ী উপাদানের পরিমাণ বেশ কিছুটা থাকে। এরপরে আসো আবদ্ধ কার্বন, এটাকে ইংলিশে বলা হয়ে থাকে ফিক্সড কার্বন, শুধুই কার্বনের সাথে কোনো কিছু যুক্ত থাকে না। এইটাই হচ্ছে মূলত কয়লার মূল মান। এখানে দেখা যায় যে কার্বন অন্য কোনো মৌলের সাথে যুক্ত থাকে না তাকে আবদ্ধ কার্বন বলে। এই আবদ্ধ কার্বনের পরিমাণ যত বেশি হবে কয়লা তত উন্নত মানের হবে। উচ্চ মানের কয়লায় 96% পর্যন্ত আবদ্ধ কার্বন থাকে। তাহলে দেখো কয়লায় আবদ্ধ কার্বনের পরিমাণ বা ফিক্সড কার্বনের পরিমাণ যত বেশি হবে ওই কয়লা তত বেশি মানসম্মত হবে। এটার পরিমাণ সর্বোচ্চ 96% পর্যন্ত হতে পারে। আর সালফারের পরিমাণটা যত কম হবে ওই কয়লাটা তত উচ্চমানের হবে, এবং সালফারের পরিমাণ বেশি হলে সেই কয়লাটা মূলত নিম্নমানের কয়লা হবে। এবার আসো আমরা দেখে নিই কয়লার ব্যবহার। কয়লা কোন কোন কাজে ব্যবহার করা হয়ে থাকে এটা প্রথমে আমরা গ্রাফ দিয়ে দেখানো হয়েছে। এখানে সবচেয়ে বেশি পৃথিবীতে ব্যবহার করা হয়ে থাকে ইলেকট্রিসিটি। আমাদের দেশে অবশ্য ওইভাবে ব্যবহার সম্ভব হয়নি। ইলেকট্রিসিটিতে, স্টিল ফ্যাক্টরিতে, সিমেন্ট ফ্যাক্টরিতে, অন্যান্য ইন্ডাস্ট্রিতে, হিটিং, ঘরে, সাধারণত শীত প্রধান দেশে ঘরের মধ্যে কয়লা জ্বালায় উত্তপ্ত করা হয়। এছাড়া অন্যান্য কাজে যেমন ইট ভাটা টাটা এই সমস্ত ক্ষেত্রে এই কয়লা মূলত ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আসো আমরা বর্ণনামূলকভাবে দেখে নিই যে কয়লার ব্যবহার তোমার কি কি। প্রথমে দেখা যায় যে কয়লা ব্যবহার করা হয়ে থাকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে। আমাদের দেশেও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র অলরেডি একটা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একটা আছে বড়পুকুরিয়ায়। এছাড়াও দেখা যায় 250 মেগাওয়াটের, এবং এছাড়াও নির্মাণাধীন আছে কয়েকটা। তার মধ্যে একটা হচ্ছে রামপাল সুন্দরবনের কাছাকাছি। আরেকটি আছে তোমার মাতারবাড়ি, এটা চিটাগাঙে মাতারবাড়ি, এবং আরেকটি হচ্ছে পটুয়াখালীতেও আরেকটি বিদ্যুৎ কেন্দ্র, যেটা হচ্ছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র, এটা তৈরি হচ্ছে। শিল্পক্ষেত্রে কয়লা ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশে ওইভাবে ব্যবহার করা সম্ভব হয়নি, সেটা হচ্ছে গ্যাস বা পেট্রোলে জ্বালানির বিকল্প হিসেবে শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। গৃহস্থলী, আমাদের দেশে এটার ব্যবহার কম, কিন্তু অন্যান্য দেশে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে চুলা, ওরা ওই কয়লার চুলার মাধ্যমে রান্না বান্না করে, এখানে ছাই কম হয়। আমাদের দেশে উত্তর অঞ্চলে এই তোমার এই খনিজ কয়লার মাধ্যমে রান্নার কাজ চলে। ইস্পাত শিল্পে সাধারণত ধাতু গলানোর কাজে এই তোমার প্রচুর পরিমাণ কয়লা ব্যবহার করা হয়। সিমেন্টে ওই রকম তাপ উৎপাদন করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। রেলওয়ে, আগে ব্রিটিশ আমলে এই কয়লা দিয়েই মূলত রেল চলতো। আগে ওইভাবে পেট্রোল ডিজেল ইঞ্জিন তৈরি হয়নি, এখন কিন্তু রেলগাড়ির ইঞ্জিনগুলো হচ্ছে ডিজেল দিয়ে চলে, কিন্তু আগে কয়লা ইঞ্জিন ছিল। হ্যাঁ, সেই কয়লার ইঞ্জিন দিয়ে, বাষ্পচালিত ইঞ্জিন দিয়ে সাধারণত এই রেলগাড়িগুলো চলতো। ইট ভাটায়, বাংলাদেশে এটা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ইট ভাটায় তোমার এই কয়লা ব্যবহার করা হয়ে থাকে। আর আরেকটা হচ্ছে কয়লাজাত শিল্প, এটা খুব গুরুত্বপূর্ণ। এই কয়লা থেকে তোমার আলকাতরা তৈরি করা যায়। তারপর তোমার বিটুমিন মানে কি, যেটা রাস্তা তৈরি করে, যে কালো রঙের এছাড়াও কোল গ্যাস তৈরি করা যায়, কোল গ্যাস থেকে মিথানল তৈরি করা যায়, আবার কয়লা থেকে পেট্রোল ডিজেলও তৈরি করা যায়। এইসব শিল্প আস্তে আস্তে গড়ে উঠছে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসো কয়লার একটা স্পেশাল ব্যবহার, যেটা একটু আগেই বলেছি আমরা, কয়লা থেকে মিথানল তৈরি করা হয়ে থাকে। কয়লা থেকে মিথানল, তো মিথানলে যেটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে এইটা অবশ্য কয়লা থেকে না, এটা হচ্ছে মিথেন থেকে মিথানল তৈরি করা হয়েছে। এটা মিথেন থেকে, অর্থাৎ প্রাকৃতিক গ্যাস থেকে। তো প্রাকৃতিক গ্যাস থেকে যেভাবে মিথানল তৈরি করা যায়, কয়লা থেকেও তৈরি করা যায়। কয়লাকে অক্সিজেনের সাহায্যে জারিত করলে কার্বন মনোক্সাইড, তারপরে মিথেন তৈরি হয়। কিন্তু এখানে মিথানল উৎপাদন যেটা দেখানো হয়েছে, এইটা কিন্তু প্রাকৃতিক গ্যাস থেকে দেখানো হয়েছে। আর এরপরে যেটা, সেটি হচ্ছে এইটা খুবই লাভজনক হবে, এবং এটা সৃজনশীল হিসেবে আমাদের
প্রশ্নতেও আসছিল যে এই যে দেখো এই কয়লা থেকে তরল জ্বালানি, কয়লা ব্যবহার করা কঠিন, তাছাড়া কয়লা পরিবেশ দূষণ করে, কিন্তু কয়লা থেকে যদি আমরা প্রাকৃতিক গ্যাস তৈরি করতে পারি, মিথেন অথবা এই যে পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো যদি তৈরি করতে পারি তাহলে খুব সহজেই কিন্তু আমরা ব্যবহার করতে পারি, এবং অনেক দেশই এটা করতেছে। এবং এই যে কয়লাকে প্রথমে পানির সাথে স্টিম 1400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বিক্রিয়া করালে ওয়াটার গ্যাস হয়। এই ওয়াটার গ্যাসের সাথে হাইড্রোজেনকে তুমি যে অনুপাতে নিবা, সে তুমি যদি 1:, এখানে যদি এন এর মান ধরো 1 হয়, তাহলে কত হচ্ছে, এখানে 1 এখানে 3, অর্থাৎ তুমি কার্বন মনোক্সাইডকে যদি 1:3 অনুপাতে নাও, তাহলে যে অ্যালকেনটা পাবা সেটা হচ্ছে মিথেন। তাহলে তুমি যদি মিথেন তৈরি করতে চাও 1:3 অনুপাতে নিতে হবে। তুমি এখন এখানে তুমি এইভাবে অনুপাতটা কম বেশি করে তুমি এখান থেকে পেট্রোল তৈরি করতে পারো। পেট্রোলের মধ্যে কি থাকে, অকটেন, 8 কার্বন বিশিষ্ট, ফলে এন এর মান হবে 8। তাহলে এন এর মান যদি 8 নিই তাহলে তোমার কি হবে, অকটেন হবে। আবার দেখা যায় তুমি যদি ডিজেল তৈরি করতে চাও, ডিজেলের মধ্যে কার্বন সংখ্যা কত, 12-র উপরে, 18 পর্যন্ত, তাহলে 17-18 এন এর মান যদি নিই তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ডিজেল পাবো। তাহলে এই পদ্ধতিতে আমরা যে কোনো ধরনের হাইড্রোকার্বন, যেমন মিথেন বা ইথেন, প্রোপেন, বিউটেন বা পেন্টেন, হেক্সেন, বা ওই যে পেট্রোল, অকটেন যেটা, বা ডিজেল, এটাকে আমরা কিন্তু এই কয়লা থেকেই তৈরি করতে পারি, এবং এটা খুব লাভজনক। সারা পৃথিবীতে কয়লা তোমার দাম খুব কম, কয়লা 2 টাকা 2.5 টাকা কেজি, অথচ ওখান থেকে যখন আমি পেট্রোল তৈরি করব, পেট্রোল কিন্তু 100 টাকা লিটার, ডিজেল 60 টাকা লিটার। তাহলে এই জন্যে তোমার কয়লা থেকে এই পেট্রোল সংশ্লেষণ করা, এটা কিন্তু খুবই একটা লাভজনক বিষয়। এরপরে আসো এই যে কয়লার ব্যবহার, যেটা একটু আগে বলেছি, আবারও এই যে বলি, সেটা হচ্ছে এই যে রামপাল বিদ্যুৎ কেন্দ্র, তোমাদের ছবিটা দেখাই দিলাম, সুন্দরবনের পাশে কয়লা ভিত্তিক এরকম বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে। এটা ডিজাইন এরকম, এটা এখনো পর্যন্ত অবকাঠামো পর্যায়ে আছে, এটা নির্মাণটা কমপ্লিট হয়নি, কিন্তু কমপ্লিট হলে এইরকম একটা কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎ কেন্দ্র, মূলত কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে। এবার আসো এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করার পিছনে অনেক তোমার যুক্তি আছে, এটা সুবিধা কি অসুবিধা কি, এটা নিয়ে অনেক বিতর্ক আছে। তো সাধারণত যে সুবিধা অসুবিধাগুলো লক্ষ্য করা যায় সেটা হচ্ছে যে বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানি সস্তা, বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা বেশি, যে কোনো জায়গায় এই ধরনের বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা যায়, অপেক্ষাকৃত কম জায়গার প্রয়োজন হয়, এবং প্রাথমিক নির্মাণ খরচ কম। এখানে প্রচুর শ্রমিক লাগে, যেহেতু কয়লা মাথায় করে নিয়ে এখানে সেখানে নিয়ে যেতে হয়, ফলে এখানে তোমার কর্মসংস্থান সৃষ্টি হয়। বিদ্যুতের উৎপাদন মূল্য, এখান থেকে কম মূল্যে বিদ্যুৎ পাওয়া যায়। তো এই সমস্ত সুবিধাগুলো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ক্ষেত্রে মূলত পাওয়া যায়। এবার আমরা আসলে দেখে নিই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের অসুবিধাগুলো কি কি। এখানে মূলত দেখা যায় বেশ কিছু অসুবিধা কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে লক্ষ্য করা যায়। এখানে অসুবিধাটাই বেশি সুবিধার চাইতে। তোমরা মনে রাখবা যে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পরিবেশ বান্ধব না, ফলে এখান থেকে আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করব, বড় সমস্যা হচ্ছে যে এটা পূর্ণ চক্রীয় না, এবং পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি করবে, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই সমস্ত গ্যাস তৈরি করে পৃথিবীর যে পরিবেশ নষ্ট করবে। এখান থেকে প্রচুর ধূলিকণা তৈরি হয়, এবং এই ধূলিকণার কারণেও কিন্তু আমাদের পরিবেশ দূষণটা সাংঘাতিকভাবে ঘটবে। আবার সুন্দরবনের পাশে করা হচ্ছে, এই কারণে সুন্দরবনের যে জীববৈচিত্র্য সেটাও কিন্তু একটা নষ্ট হওয়ার আশঙ্কা থেকেই যায়। এই যে এবার আসো একটা সৃজনশীল প্রশ্ন আমরা দেখে নিয়ে, যেটা আমরা বলছিলাম যে কয়লা থেকে কিভাবে আমরা বিভিন্ন কিছু তৈরি করতে পারি, তার মধ্যে যে এটা এখানে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখান থেকে দেখতেই পাচ্ছ যে তোমরা যে এখান থেকে যে হাইড্রোকার্বন তৈরি করা যায়, প্রশ্নটা এখানে কি হবে যে উদ্দীপকের কোন বিক্রিয়ার সাহায্যে কয়লা থেকে এলপি তৈরি করা যাবে। এলপি মানে কি, লিকুইড পেট্রোলিয়াম, তার মানে এখানে এন এর মান 8 করে দিবা। তাহলে এখানে এই যে এন এর মান যেটা, এটাই হচ্ছে তোমার পেট্রোল সংশ্লেষণের একটা পদ্ধতি, এবং এখান থেকে আমরা এই বিক্রিয়ার মাধ্যমে আমরা পেট্রোল বা মিথেন সংশ্লেষণ করতে পারি। এখান থেকে নাইট্রোজেন ফিক্সেশন হয় কিনা, হ্যাঁ নাইট্রোজেন ফিক্সেশন এখান থেকে সম্ভব। এরপরে আসো আমরা এমসিকিউ দেখে নিই।
এখানে এমসিকিউ খুব দ্রুত দেখব। এখানে গ্যাস ক্ষেত্র 27টা, একটু আগেই বলেছি। সবচাইতে ভালো কয়লা অ্যান্থ্রাসাইট কয়লা, এক ব্রিটিশ থার্মাল ইউনিট হচ্ছে 250, এবং এখানে কয়লার মান নির্ভর করে শতকরা সালফারের পরিমাণের উপরে, কার্বনের উপরে, উদ্বায়ী সবগুলোর উপরেই মূলত নির্ভর করে। এবং বাংলাদেশ